নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি সম্পূর্ণ অন্যরকম গল্প, বীর্য বিষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, বীর্য বিষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সেই দিনটা ঈশিতা খুব আনন্দেই ছিল। রাহুল বলেছিল, ইস্যু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা পালাবো। এই সমাজ আমাদেরকে আর মানবে না। এই পরিবার ভণ্ড। তুমি নিশ্চিত? যদি তোমার বাড়ির লোক না মেনে নেয়? আমি তোমায় পেছনে ফেলবো না। ওরা না মানলে আমি বাড়ি ছেড়ে দেব। তুমি শুধু আমার পাশে থেকো। ওদের বিয়ে হয় রেজিস্ট্রি ম্যারেজ করে। ঈশিতা বলেছিল, আজ থেকে তুমি শুধু আমার। এই কপালে আজ তোমার সিঁদুর থাকবে, রক্তের মতো গাঢ়। আর কেউ এই সিঁদুর মোছার সাহস পাবে না ইস্যু। সকাল হয়েছে। ঈশিতা গ্যাসের চুলোয় আগুনটা জ্বালাচ্ছে। জ্বালাতে জ্বালাতেই মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আজকে আলু সয়াবিন করব। কাল তো ডাল করেছিলাম, ডালও একটু আছে। মা মেঝেতে বসে অতি কষ্টে আলুটা কুটে দিচ্ছেন। সকাল সকাল ঈশিতা নিজের হাতেই সবটা করে নেয়, কিন্তু গতকাল রাতে ঘুমোতে খুব প্রবলেম হয়েছে ওর। লোডশেডিং হয়ে গিয়েছিল। সেই যে ঘুমটা ভাঙলো, তারপরে কারেন্ট এসেছিল, কিন্তু সেই ঘুম আর এলো না। তাই সকালে আজ উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসতেই মাকে বলেছিল, একটু হাতাহাতি করে দাও না। বাবাকেই বলতাম, কিন্তু বাবা তো বাজারে গেছে। কি করতে হবে? ওই একটু সবজিটা যদি কেটে দাও। উফ, জানিস তো পারি না। মা মেঝেতে বসে আলুটাই কাটছিলেন। ঈশিতার কথা শুনে ভ্রুকুটি করে বললেন, তুই নিজের জন্য রান্না করিস নাকি ঘরের লোকের জন্য? কি দরকার তোর এত কষ্ট করে এসব ভেবে? হ্যাঁ, যা বলা হয়েছে তাই কর। রিয়া ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে। চোখ কসলাতে কসলাতে নিচে নেমে এসেছে। দিদিকে বলল, দিদি, তোকে আমি আজ একটু সাহায্য করি। আজ তোকে একটু হেল্প করতে ইচ্ছে করছে। তাছাড়া তুই তো বললি সোয়াবিন করবি। রিয়ার আবার সোয়াবিনটা ভীষণ প্রিয়। কতদিন দিদিকে বলেছে আমাকে সঙ্গে নিয়ে একটু রান্না কর না, কিন্তু ওই যে মা কিছুতেই করতে দেবে না। এই, তোকে কে বলেছে সকালবেলা উঠে রান্নাঘরের কাজে হাত দিতে? তোকে কাজ করতে দেখলে তোর দিদি আর কিছুতেই কাজ করবে না। ঈশিতা চুপচাপ গ্যাসের তেলে ফোড়নটা দেয়। মনে মনেই বলে, এ তো প্রতিদিনের কাজ। আজও মা এত ভয় পায়, বোন কাজ শিখে গেলে আমি যেন বেঁচে যাব। সকালবেলা চা খাওয়াটা সবারই একটা অভ্যেস। সুতরাং ঈশিতার বাড়িতেও সাত সকালে চা খাওয়ার একটা অভ্যেস আছে। বাবা, তোমার চায়ে চিনি কি 1 চামচ দেব? বাবা চুপচাপ মাথা নাড়েন, হাতে খবরের কাগজ। আজকে বাবা রুটির সঙ্গে আলু সয়াবিন করেছি। বাবা আবার চুপ। হঠাৎ করে উঠে চলেই গেলেন বারান্দায়। ঈশিতা নিজেকে খুব ছোট মনে করতে থাকে। এই বাড়িতে আমার অস্তিত্ব যেন একটা শব্দহীন আসবাব। বাবাও চুপ। দুপুরবেলা অতিথি এসেছে, রিয়ার স্বামী অরুণ। ঈশিতা দি, আপনি ওই রান্নাটা করেছিলেন না,
খুব ভালো হয়েছিল। ধন্যবাদ। সব কিছু ও করে না, আমি করে দিয়েছি। ও তো শুধু কেটে ছেটে সাজিয়ে রেখেছে। অরুণ বিব্রত কণ্ঠে বলে, না না, দিদিও তো বেশ ভালোই রান্না জানেন। আপনার হাতের খিচুড়ি তো ও শিখলো কোথা থেকে বাবা? সব তো আমার দেখেই শেখা। ঈশিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আজ অরুণ এসেছিল কদিনের জন্য রিয়াকে নিয়ে যেতে। একলা বিছানায় শুয়ে রয়েছে সে, নিজের রুমের দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। বুকের কাপড় সরিয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে ঈশিতা। মনে মনেই বলে, এই শরীরটারও তো অধিকার আছে ভালোবাসা পাওয়ার, আদর পাওয়ার। আমি কি শুধুই রান্নার হাঁড়ি পাতিল? আমারও তো স্বামী আছে, কিন্তু সে তো আর আমাকে নিতে এলো না, আর আসবেও না। মা যা করেছে ওর সাথে, চোখে জল চলে আসে। তবুও শরীরটা কেবল চাপা পড়ে থাকে ঘরের খোঁটা আর নোংরা কথার নিচে। হঠাৎই একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে। আজ তোমায় দেখলাম ছাদে দাঁড়িয়ে থাকতে, তোমায় খুব ক্লান্ত লাগছিল, ভালো আছো তো? কে কে এটা? চমকে ওঠে ঈশিতা। মনে মনেই বলে, কে হতে পারে? আমি ছাদে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু কেউ কি দেখে ফেললো? একটু দ্বিধা নিয়ে ঈশিতা লেখে, কে তুমি? কিভাবে আমার নম্বর পেলে? তোমার নাম জানি না, শুধু জানি তুমি এই বাড়িতে খুব একা। আজ দুপুরে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম ওরা তোমার সঙ্গে ভালো করে কথা বলে না, তাই না? ঈশিতার হাত কেঁপে ওঠে, ফোনটা শক্ত করে ধরে। মনে মনেই বলে, কে এটা এতটা কাছ থেকে কথা শুনছে? সেই দিন রাতের মতো আর ঘুম আসে না। ভয়ের চোটে ঈশিতা রিপ্লাই করতেও সাহস পায় না। চুপচাপ ফোনটা বিছানার পাশে টেবিলটার ওপর রেখে ঘুমানোর চেষ্টা করে। পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ওকে উঠতে হয়। ছাদে যায়। চারপাশটা নিস্তব্ধ, হালকা হাওয়া, চোখে ঘুম নেই তো। মোবাইলটা হাতে ধরে অপেক্ষা করছে কারো যেন একটা। হঠাৎই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে, আমি অভিরূপ, পাশের বিল্ডিং থেকে তোমায় দেখি অনেক দিন ধরে। ঈশিতা চমকে যায়। তুমি আমায় দেখো? যেন নিজের মুখ থেকেই মেসেজের শব্দটা বেরিয়ে আসে। অভিরূপ লেখে, হ্যাঁ, ভয় পেও না, আমি তোমার মতো কাউকে আগে কখনো দেখিনি। এত নীরব, এত অসম্মানিত, তবুও এত শক্ত। তুমি কি চাও? এসব কেন বলছো? আমি কিছুই চাই না, শুধু জানতে চাই তুমি কি সুখী? সুখ, এই শব্দটা অনেক বছর আগেই হারিয়ে গেছে আমার। আর বেশি কিছু লেখা হয় না, কারণ একটু পরেই ঈশিতার বাবা মা দুইজনেই উঠে পড়বে। দুপুরে ঈশিতা রান্না করছে, মাথায় সেই অভিরূপের কথা। রিয়া একদিনের জন্যই গিয়েছিল, আবার চলে এসেছে। এইখানে ওর কতগুলো ডকুমেন্ট রয়ে গেছে। দুদিন পর আবার অরুণ আসবে ওকে নিয়ে যেতে। রিয়া বলে, দিদি, কাকে মেসেজ করছিলি রে আজ ভোরে? আমি দেখেছি তোর মোবাইলে আলো জ্বলছিল। না তো, কিছু না, ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে বই পড়ছিলাম। দিদি, মা কিন্তু রেগে আছে আজ, বলল ভালো রান্না না হলে আজ কিন্তু খাবে না। কালকে নাকি অরুণের সামনে মাথা কাটা গেছে। অরুণ তো বাড়ি গিয়ে মার ব্যবহার নিয়ে কি হাসাহাসি জানিস না। এই বাড়িতে আমি তো মানুষের মতো না রে বোন, চাকরের মতো। নিজের বোনের কাছে দু একটা কথা শেয়ার করতে পারলেও ঈশিতার মনের মধ্যে একটা ভয় হয়। বলা যায় কখন আবার সেও মায়ের মতোই ব্যবহার করবে। হাতের মুঠোর ফোনটাকে শক্ত করে ধরে আঁচলের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করে ঈশিতা। বাড়িতে এটাই একমাত্র ওর নীরবতা কাটার সঙ্গী। রাতে ছাদে ওঠে, হাওয়ায় ওর শাড়ির আঁচলটা দুলছে। অভিরূপও তার নিজের ছাদের ওপার থেকে এক ঝলক দেখে। এইবার ঈশিতাকে বলে, এই যে এইদিকে তাকাও। ঠিক যেই রকম ডিরেকশন দেয় অভিরূপ, সেই রকম ভাবেই ঈশিতা তাকায়। খুব একটা দূরে নয়, ছাদ টু ছাদ অনায়াসেই দেখা যায়। আরে, এই ছেলেটা, তুমি এসেছো, জানতাম আসবে, লেখে অভিরূপ। ঈশিতা বলে, তোমার তো সাহস কম না, আমায় নিয়ে তোমার এত কথা। কারো সাহস হয় না তোমার চোখের দিকে তাকানোর, আমি দেখি। কারণ তোমার চোখে স্পষ্ট আছে, কষ্টও আছে, একটা কামনার লুকোনো আগুনও আছে। কামনা? হঠাৎ চুপ করে যায় সে।
নিজের বুকের কাছের আঁচলটা টেনে ধরে। অভিরূপ বলে, তুমি একজন পূর্ণ নারী, কিন্তু তুমি কখনো ভালোবাসা পাওনি, তাই না? ঈশিতার চোখে জল আসে। তাই নিয়েই সে টাইপ করে, আমার শরীর শুধু কাজের জন্যই ব্যবহার হয়, কারো হাতে উত্তাপ পায়নি, এমনকি নিজের স্বামীর কাছেও না। আচ্ছা, তুমি তুমি লেখাটা লিখতে গিয়েও থেমে যায় ঈশিতা। মনে হয়েছিল অভিরূপকে স্বামীর কথা বললে হয়তো অন্যরকম কিছু রিয়াকশন আসবে, তাই চট করে সেই SMS-টা ডিলিট করে বলে, ভুল করে চলে গেছে, আসলে আমি অন্য কিছু লিখতে চেয়েছিলাম। আচ্ছা, তুমি চাইলে আমরা একসঙ্গে সময় কাটাতে পারি। যদি বলো তোমার হৃদয়ে একটা জায়গা ফাঁকা আছে, তাহলে সেখানে আমি থাকতে পারি, তুমি শুধু আমার হয়ে থেকো। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে ঈশিতা। হাওয়ায় কাঁপতে থাকে তার শরীরটা। মনে হয় কেউ যেন তার খুব কাছে এসে নিঃশ্বাস ফেলছে। অভিরূপ লেখে, তুমি হঠাৎ করে স্বামীর জায়গাটা লিখে SMS-টাকে আবার ডিলিট করলে কেন? ওটা আসলে ভুল করে কেউ স্বামী শব্দটা ব্যবহার করে, জানতে পারতাম না। আসলে ওটা টাইপিংয়ে ভুল হয়ে গেছে গো, এই জন্য। তুমি বলো না তোমার কথা। আমার কথা আমি আর কি বলবো, এখানে কাজ করি অনেক দিন হয়েছে, প্রায় দিনই তোমাকে ছাদে এসে কান্না করতে দেখি। তুমি এত কিছু লক্ষ্য করো? কেন করব না? ঠিক যেই সময়টা আমিও প্রচন্ড পরিমাণে ডিপ্রেসড হয়ে ছাদে এসে দাঁড়াই, ঠিক সেই সময় তুমি এসে দাঁড়াও। তাই বলছি, একদিন দেখা করলে হয় না? ঈশিতা নেমে আসে তার ঘরে। নিজের ঘরে এসে নিজেকেই দেখে, আয়নার সামনে দাঁড়ায়, নিজের গলার কাছে বুকের ওপরে হালকা হাত বোলায়। অনেকদিন পর মনে হলো আমি একটা নারী, রক্ত মাংস প্রেম কামনা নিয়ে গঠিত একটা মানুষ, আমি নিঃস্ব নই। দিন কতক বেশ ভালোই কাটে। সারাদিন আজকাল কাজের ফাঁকে একটা আনন্দ খুঁজে পেয়েছে ঈশিতা, একটা বেঁচে থাকার মাধ্যম খুঁজে পেয়েছে। প্রতিদিন ঘরের কাজ করতে করতে একঘেয়েমি জীবন থেকে কিছুটা মুক্তির স্বাদ দিয়েছে এই SMS। অভিরূপ লেখে, তুমি আজ অনেকক্ষণ ছাড়া দাঁড়িয়েছিলে, চুলগুলো খোলা রেখেছিলে কেন? বাতাসটা আজ একটু ভালো লাগছিল, মাথাটা হালকা করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে অন্য কিছু ইঙ্গিত করতে চাও। কি ইঙ্গিত করতে চাই? হয়তো অন্য কিছু বলতে চাই, কিন্তু ভয় করে। ভয়টা কিসের? শরীরের না সমাজের? সমাজে আমি এমনিতেই নেই, কিন্তু শরীর, ও যেন আমার শাস্তি খাঁচার আটকে রাখা একটা বস্তু। আমার শাস্তিকে আটকে রেখেছে ওই শরীরের মনের মধ্যে। তোমার সেই শরীরের প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি দাগ শুধু দেখে ফেলতে ইচ্ছে করে না আমার। আমি ছুঁয়ে বুঝতে চাই ঠিক কতটা অবহেলায় তুমি পুড়ে গেছো। চুপ করে থাকে ঈশিতা, ধীরে মোবাইলের ওপর আঙুলটা ঘোরায়। লেখে, তুমি আমায় এমনভাবে জানতে চাও কেন? ইচ্ছে করে, তাই জানতে চাই। তোমার এত কিসের কষ্ট বলো তো? তুমি নিজের বাবা মার কাছে থাকো, তাও এত কষ্ট। আমার সম্পর্কে এত কিছু জানো কি করে? বেশি কিছু জানার দরকার হয় না, পাড়ার মোড়ের কাকিমাদের কাছে একটু উস্কানিমূলক কথা বললে সবটাই বেরিয়ে আসে। তা শুনলাম তোমার মা নাকি তোমায় ভালোবাসে না। মিথ্যে বলেছে, বাবা মা কখনো সন্তানকে অবহেলা করতে পারে? আমি আসলে একটু আমাকে দায়িত্ববান বেশি মনে করে, কর্তব্যের দিক থেকে, কর্মের দিক থেকেও। বুঝলাম। তা তোমার বোনের তো বিয়ে হয়েছে, হাজব্যান্ড একটা বড় কোম্পানিতে চাকরি করে, বোন বুঝি তোমাদের কাছেই থাকে? না না, ও তো যাতায়াতের মধ্যে থাকে। আসলে ছোট মেয়ে তো, মা ওকে না দেখে থাকতে পারে না। তাই একটা কথা বলো তো আমাকে, তুমি শেষ কবে কাউকে ভালোবাসতে পেরেছো? হয়তো যেদিন প্রথম রাত্রে নিজেই শাড়ি খুলে বিছানায় বসেছিলাম, কিন্তু কেউ আসেনি জানো। এই পর্যন্ত টাইপ করে এসে তার হাতটা থেমে যায়। ওর মনে হয় অভিরূপ হয়তো ওকে একটু বেশি চিনতে চাইছে, কিন্তু কে অভিরূপ? সামনাসামনি না দেখে তো এত কথা বলা ঠিক না। কি করে নাম্বার পেয়েছে সেটাও অভিরূপ জানায়নি, অথচ অভিরূপ ঈশিতা সম্পর্কে সবটুকু জানে। পাড়ার লোকেও কম জানে না তা নয়, কিন্তু বলার সাহসটা কেউ পায় না। পরের দিন সকালে রান্নাঘরে ঈশিতা চুপচাপ রান্না করছে। মা বললেন, রান্নাঘরে দাঁড়িয়ে একা একা ফোনে হাসছিলি কেন রে? কার সঙ্গে এত ফিসফিস? কিছু না মা,
ভিডিও দেখছিলাম। রান্না ঠিকঠাক করিস? আমি কিন্তু রিয়াকে দিয়ে কিচ্ছু করাতে পারবো না, জানিস তো। ওর বর আমাকে দামি দামি গিফট দেয়। এই কিছুদিন আগেই 12,000 টাকা দামের একটা শাড়ি দিয়েছে। তাছাড়া তোর বাবার ওষুধের যাবতীয় খরচ ওই তো সামলায়। কেন মা, বাবার কি কিছু নেই? তা থাকবে না কেন? বিয়ে দিয়েছি, জামাইয়ের কিছু কর্তব্য নেই নাকি আমাদের ওপর? পারো তো এটুকু করতে। তার ছেলের মতো ভালোবাসি বলেও চুপ হয়ে গেলেন তিনি। ঈশিতা দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ আমি তো দাসী। সেই দিন সন্ধেবেলা মাকে সাহস করে ঈশিতা বলল, আমি আজ একটু বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? কোথায় যাচ্ছিস? ওই পাশের ফ্ল্যাটে আমার এক কাছের বান্ধবী থাকে। তোর আবার বান্ধবী কবে হলো রে? হ্যাঁ, কোনোদিন তো শুনলাম না। পড়াশোনার সময় কোনো বান্ধবী জোটাতে পারিসনি। তোর নিজের স্বার্থপরতা একাকিত্বের জন্য তুই একাই দায়ী। বোধ বুদ্ধিহীন একটা মেয়ে ছেলে, কারোর সঙ্গে মিলেমিশে থাকতে পারিস না, একাচোরা হয়ে থাকিস। তোর আবার বান্ধবী কোথায়? একটা সামান্য কথায় নিশ্চয়ই এতটা রিয়াকশন কেউ আশা করবে না, কিন্তু ঈশিতার মা করলো। ঈশিতা ঠান্ডা মাথায় বলল, বর্ণালী আমাদের বাড়ি একবার এসেছিল নোটস নিতে, ওর কাছেই যাচ্ছি। বিয়ে হওয়ার পরে এখানে এসে রয়েছে, ওই সামনের ফ্ল্যাটে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসিস। রাতে কিন্তু রুটি করতে হবে। ওই মোড়ের মাথার দোকান বন্ধ, বাবা কিন্তু কিনে আনতে পারবে না। আর আমি তো পারি না, তুই ভালো করেই জানিস। ভালো করেই জানি তুমি যে করতে পারো না। আসলে একবার তুমি যদি আমাকে দেখাও তুমি রুটি করতে পারো, তাহলে পরের দিন যে আমি আর করব না এই ভয়ে তুমি ভোগো। আমি যেন তোমার কেনা গোলাম এই বাড়ির। মনে মনে বললেও প্রকাশ করতে পারে না মেয়েটা। এটাই হলো মুখ্য দোষ। সেই দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে অভিরূপের দরজায় কড়া নাড়ে ঈশিতা। দরজা খুলে চমকে ওঠে অভিরূপ। তুমি এখানে? হ্যাঁ, তোমার চোখের সামনে আসার সাহস জোগাড় করেছি। শুধু চেয়েছিলাম শুধু একবার তোমার কাছে এসে দাঁড়াতে। এত বড় ঝুঁকি নিলে কেউ দেখে ফেললে? তুমি বললেই চলে যাব। শুধু বলো, আজ এই নীরব ঘরে কি আমরা কিছুক্ষণ সময় থাকতে পারি? ওদের দুইজনই চুপচাপ দাঁড়িয়ে, আর ওদের দুইজনেরই চুপচাপ বুকটা যেন ওঠানামা করছে। অভিরূপ নরম গলায় বলে, তুমি কি চাও? কেউ তোমায় স্পর্শ করুক? তোমার চোখ বলছে তুমি আমাকে ছুঁয়ে দেখতে চাইছো আমি সত্য না তোমার অলীক কল্পনা? আমি জানি না, ভয় পাই, কিন্তু তোমার কণ্ঠ দৃষ্টি আমার সমস্ত নিষেধকে গলিয়ে দিচ্ছে অভিরূপ। তোমার গালে যেন এক নোনতা বেদনার গন্ধ। আমি সেই ঘ্রাণে জেগে উঠতে চাই। ঈশিতা চুপচাপ চোখ বুজে ফেলে। তার দেহটা কেঁপে ওঠে। সে বলে, তুমি কি আমার দেহটাকে শুধু কামনার বস্তু ভাবো? তোমার দেহে কামনা আছে, কিন্তু সেটার গভীরে যেটা আছে সেটা হলো বাঁচার ছটফটানি। তুমি শুধু তোমার অস্তিত্বকে ছোঁও, দেখো তুমি ঠিক বেঁচে উঠবে। ঈশিতা ধীরে ধীরে অভিরূপের হাতের ওপর হাত রাখে, বলে, আমার সমস্ত চিৎকার, অভিমান, লজ্জা আজ তোমার স্পর্শে নরম হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি আবারও, যদি আবার কেউ আমাকে ফেলে দেয়। আমি স্পর্শ করতে এসেছি, ভাঙতে নয়। আমি যদি কখনো চলে যাই তার আগে তোমার শরীরের প্রত্যেকটা দুঃখ আমার মধ্যে রেখে দিয়ে যাব। ঈশিতা হঠাৎ অভিরূপের বুকে মুখ গুজে কেঁদে ফেলে। সেই কান্না যেন বহুদিনের জমে থাকা অস্পৃশ্যতাকে ছুঁয়ে যায়। সেই দিন রাতে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়েছিল ঈশিতার। বাড়ি এসে দেখে ঘেমে নিয়ে চান করে মা রুটি করছে। ওফ, একটা করে বেলছে আর একটা করে ভাজছে। 4টে রুটি করতে যেন 4 যুগ সময় লাগে। মা কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বেশ রাগান্বিত কণ্ঠেই বললেন, বাড়ির মেয়ে এত রাতে কোথা গিয়েছিলি বলতো? আমি তো খোঁজ নিতে গিয়েছিলাম, তুই তো যাসনি। কে বললে আমি যাইনি? এই তো আমি ওই ফ্ল্যাটে গিয়েছিলাম। বুদ্ধি করে ঈশিতা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দুটো ছবি তোলে। আর সৌভাগ্যবশত দেখাও হয়ে গিয়েছিল এক কাছের বান্ধবীর সাথে। ভাগ্যিস আমি কিছু খাবো না রাতে, ও খাইয়েছে, এই বলে চুপচাপ শুয়ে পড়ে ঈশিতা। পরদিন সকালবেলা গত রাতের প্রত্যেকটা মুহূর্ত শরীরের প্রত্যেকটি রন্ধ্রে লেগে থাকে তার ঠোঁটের উষ্ণতা, হাতে জড়িয়ে ধরা বুক। মনে মনে সে বলে, আমি কি পাপ করেছি? হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেখে সে, থরথর করে কাঁপে। হঠাৎ মা দরজা ঠেলে ভেতরে ঢুকে। এতক্ষণ ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, তোর বোন সব কাজ করছে আর তুই ফোন নিয়ে পড়ে থাকবি? না, এক্ষুনি উঠছি। খেয়াল রাখবি। দেখ,
এই বলে ঘর থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু ঈশিতা উঠে বাথরুমে যেতেই আবার তার ঘরে ঢোকেন। দেখেন বিছানায় ফোনটা পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে বললেন, এ কি, এত রাতে ভিডিও কল করেছে কে? এই অভিরূপটিকে এইসব অশ্লীল কথা লেখা কেন? বাথরুম থেকেই চমকে ওঠে ঈশিতা। মা, দয়া করো, ওটা কিছু না। দেখো ভুল হয়েছে আমার। দুশ্চরিত্রা মেয়ে, বিয়ে হয়ে গেছে তোর, লজ্জা নেই? বাড়িতে থেকে পরপুরুষের সঙ্গে এসব করছিস? চোখ ছলছল হয়ে ওঠে ওর। বাথরুম থেকে বেরিয়ে বলে, তুমি কখনো জিজ্ঞাসা করনি মা আমি কেমন আছি? আমি ঘরে শুধু একাই খাটি, কাজ করি, নিঃশ্বাস নিচ্ছি, কি জীবন কাটাচ্ছি, জিজ্ঞাসা করেছো? ওরা ঠিকই বলতো, তুই স্বার্থপর, একা খেতে ভালোবাসিস, নিজের মতো চলিস। কারো মতো করে কি বাঁচা যায় মা? আমি প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছি ওর চোখে। মায়ের সঙ্গে তুমুল একটা তর্কাতর্কি সৃষ্টি হয়। রিয়া বলে, আচ্ছা মা, কি ঝামেলা করছো? সবসময় কেন ওকে এরকম করো? দিদি প্রাপ্তবয়স্কা, ওর একটা নিজস্ব জগৎ আছে, সবসময় তুমি তার মধ্যে ইনভলভ থাকতে পারো না। তুই চুপ কর, অরুণ আসবে, আজকেই দূর হবি। দুটো মেয়ে আমার জীবন শেষ করে দিল একেবারে, প্রাণ ওষ্ঠাগত করে ছাড়লো। হ্যাঁ, আমি তো যাব, আবার তো ফোন করে আমাকে ডাকবা, বলবা তোমার শরীর খারাপ। আমি কোন দিকে যাব বলো তো? রিয়া বেশ উত্তেজিত হয়ে এই কথাটির জবাব দেয়। মা আর কোনো কথা বললেন না, চুপচাপ বেরিয়ে গেলেন। বিকালে ঈশিতা ছাদে উঠে আসে। অভিরূপ ওপারের ছাদ থেকে অপেক্ষা করছিল। অভিরূপ লেখে, তুমি আসবে ভাবতে পারিনি আমি। আসলে গতকালের রাতটা আমার মনে হয়েছে তোমার হয়তো খুব কষ্ট হয়েছে। তুমি জানো মা সব দেখে ফেলেছে, আমাকে ঘর থেকে বের করে দিতে চাইছে। তুমি চাইলে আমার কাছে চলে এসো। তা কি এত সহজ অভি? একটা নারী যাকে সমাজ সংসার উপহাস করে, সে হঠাৎ করে কারো প্রেমে পড়লো, তার কি মুক্তি হয়? তুমি প্রেম বলছো, আমি বলি পরিত্রাণ। তুমি এক ঘরে বন্দি আত্মা, আমি শুধু একটা জানলা খুলতে চেয়েছি। আমি নিজেই নিজের মধ্যে পড়ছি, আর তুমি আমাকে ছুঁয়ে সেই আগুনে ঝাঁপ দিচ্ছ বারবার। আবার লেখে অভিরূপ, তোমার দুঃখই আমার ইচ্ছা জাগায়। তুমি জানো, তোমার কাঁধে আমার ঠোঁট রাখতে ইচ্ছে করে না, রাখলে মনে হয় ওই কাঁধে মুখটা রেখে আমি কান্না করি। ঈশিতা কেঁদে ফেলে। অভিরূপের ইচ্ছে করছিল এই ছাদ থেকে ওই ছাদে ছুটতে গিয়ে চলে যেতে। লিখলো, তুমি ছুঁয়ে দিলে বলেই আমি প্রথমবার অনুভব করেছি এই শরীর কারো কাছে পুজোর যোগ্য হতে পারে। রাতে ঈশিতা আবার ছাদে উঠে আসে। বিকেলবেলা একটু কথা হয়েছিল রিয়ার সাথে। রিয়া জিজ্ঞাসা করেছিল, দিদি আমি ওই বাড়ি যাচ্ছি, তুই সাবধানে থাকিস, দেখ অশান্তি করিস না, জানিস তো একটা মেন্টাল পেশেন্ট। শুধু শুধু বলবি আর রাগ করবে। দেখ, কিন্তু আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না বোন। আমি কোনো ভুল কিছু করছি না তো? ভুল মানে? তুই কি কারো প্রেমে পড়েছিস দিদি? হয়তো হয়তো পড়েছি। আমাকে আজকে রাতেও একটু যেতে হবে, না হলে যে আমি নিজেকে। রাতে মানে কোথায় যাবি? আর কিছু বলতে পারে না ঈশিতা। নিজের মনেই নিজে বলে, আমি ভুল করিনি, আমি বেঁচে আছি, আমি একজন নারী, আমার চাওয়া আছে, আমারও ভালোবেসে স্পর্শ করার অধিকার আছে। আমি আর পিছন ফিরবো না। আগামীকালই আমি অভিরূপের হাত ধরে এই অন্ধকার ঘর ছেড়ে বেরিয়ে যাব। অভিরূপকে সেই দিন SMS করে জানিয়ে দিয়েছিল সে। অভিরূপ লিখেছে, তুমি আজকে সারাদিন চুপচাপ, কি ব্যাপার? আজ কোনো SMS নেই, হঠাৎ করে লিখলে আমার সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাও। আমি কিছু ভুল করেছি? তুমি ভুল করনি, ভুল আমি করেছি, ভালোবেসে। আচ্ছা, পালিয়ে গিয়ে আমি সত্যিই ভুল করেছিলাম? পালিয়ে গিয়েছিলে? কার সঙ্গে? আমার স্বামীর সঙ্গে। তুমি বিবাহিত? তুমি তো কখনো আমাকে বলনি। তার মানে সেই দিন তুমি SMS-এ ঠিকই লিখেছিলে? বলিনি জানি, কারণ বললে তুমি হয়তো আমাকে দূরে সরিয়ে দিতে, যেমন সবাই করেছে। সেই দিনটা ঈশিতা খুব আনন্দেই ছিল। রাহুল বলেছিল, ইস্যু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা পালাবো। এই সমাজ আমাদেরকে আর মানবে না, এই পরিবার ভণ্ড। তুমি নিশ্চিত? যদি তোমার বাড়ির লোক না মেনে নেয়? আমি তোমায় পেছনে ফেলবো না, ওরা না মানলে আমি বাড়ি ছেড়ে দেব, তুমি শুধু আমার পাশে থেকো। ওদের বিয়ে হয় রেজিস্ট্রি ম্যারেজ করে। ঈশিতা বলেছিল, আজ থেকে তুমি শুধু আমার।
এই কপালে আজ তোমার সিঁদুর থাকবে, রক্তের মতো গাঢ়। আর কেউ এই সিঁদুর মোছার সাহস পাবে না ইস্যু, বলেছিল রাহুল। যদিও পরের ব্যাপারটা অত্যন্ত ভয়াবহ। শ্বশুর বাড়িতে ঈশিতাকে তুলতেই রাহুলের বাবা চিৎকার করেছিলেন, এই মেয়েকে আমি ঘরে তুলবো না, আমাদের বংশের মান খারাপ হয়ে যাবে। বাবা, আমি কিন্তু ওকে ছাড়বো না, তাহলে বেরিয়ে যাই বাড়ি থেকে। রাহুল ও ঈশিতা ফিরে এসেছিল তাদের বাপের বাড়ি। মা বলেছিলেন, তুই কি করলি বলতো? পালিয়ে বিয়ে করলি? হ্যাঁ, সমাজে আমরা মুখ দেখাবো কিভাবে? মা, ওকে ছাড়া যে আমি বাঁচবো না, তুমি অন্তত আশ্রয় দাও। তুই আমার মুখে চুন কালি মেখে আবার এই কথা বলছিস? মাথা নিচু করে থাকবি, আর ওই ছেলে যেন ঘরে না আসে। রাহুল কিচ্ছু বলেনি সেই দিন। কর্মসূত্রে রাহুল বাইরেই থাকতো, চুপচাপ বেরিয়ে গিয়েছিল। কিন্তু ফোনে বলেছিল, শনিবার ছুটি পড়ছে, আমি আসছি তোমার কাছে, এক রাত হলেও তোমায় দেখতে চাই। এসো, আমি অপেক্ষায় থাকবো। সেই দিন শনিবার সন্ধ্যায় দরজায় কড়া নাড়ে। রাহুল এসেছে। ঈশিতা দৌড়ে দরজা খোলে, তুমি এসেছো? তোমায় দেখে মনে হচ্ছে কতদিন পর যেন নিজেকে খুঁজে পেয়েছি। আমি তোমায় ছেড়ে থাকতে পারছি না, চলো একটু কোথাও একসঙ্গে সময় কাটাই। হঠাৎ করে মা কোথা থেকে যেন উদয় হলেন। গিয়েছিলেন পাশের বাড়ি কাকিমার সঙ্গে গসিপ করতে। এই, আবার এসছিস? মেয়ের বিয়ে হয়েছে মানে এই না তুই ওর সঙ্গে লেপটে থাকবি? ভদ্র সমাজের মেয়েরা কখনো এমন করে না। মা, আমি আপনার জামাই। জামাই? পালিয়ে বিয়ে করে আবার জামাই? তোকে আমি ঘরেই ঢুকতে দেবো না। তুমি যাও, আজ নয়, মা ভীষণ রেগে গেছেন। তুমিও আমাকে সরিয়ে দিলে ঈশিতা? তুমি আমার বউ? না রাহুল, আমি এইভাবে পারবো না। দেখো, এরপরে ধীরে ধীরে ফোনে কথাবার্তাও কমে যায়। রাহুল আর যোগাযোগ করে না। মাঝে মধ্যে ঈশিতা মেসেজ করে সেই চেনা নাম্বারটায়। রাহুল, তুমি কোথায়? আমার পিঠে মা এখন সংসারের দায় চাপিয়ে দিয়েছে, তুমি শুধু বলো কবে ফিরে আসবে। শেষ একবার রাহুল রিপ্লাই করেছিল, ইস্যু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই এক ঘরের বিষাক্ত কথা, তোমার মায়ের অপমান আর পাচ্ছি না। আমার পরিবার এখন আমাকে মেনে নিয়েছে, আমার চাকরি পার্মানেন্ট হয়েছে, হয়তো আবার তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে। তুমি মুক্ত, আমাকে নিয়ে আর ভেবো না। অভিরূপ চুপচাপ কথাগুলো শোনে। তোমার এত কষ্টের গল্প শুনেও আমি তোমায় কামনার চোখে দেখেছি। তুমি আমায় যেমন দেখেছ ওটাই আমার মুক্তি, কামনার থেকেও সেটা সম্মান। আমি আবার নতুন করে নিজেকে চিনতে পেরেছি তোমার চোখে। তুমি চাইলে আমি তোমাকে আরো একটা জীবন দেব, যেখানে তোমার অতীতে শুধু ছায়াই হয়ে থাকবে সবকিছু, রোদ্দুর হয়ে উঠবো আমি তোমার কাছে। এই কাঁধে আমি মাথা রাখতে চাই, দেখো, আর এই মনটাও। সেই দিন সন্ধ্যায় বলল ঈশিতা, মা, আমি মন্দির যাচ্ছি। হ্যাঁ, যদিও রিয়া সবটাই জানতো। হ্যাঁ, জানা। এই বোন, তুই আবার কখন যাবি? এই তো এক্ষুনি ও আসবে, এই এলো বলে। এই তো বেরোবো। কোথায় যাচ্ছিস? মা, আমি একটু বেরোচ্ছি, আমার একটু দরকার আছে বাজারে, তাই। অভিরূপ ঈশিতাকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়ে। ঈশিতা বলে, জানো, মিথ্যে কথা বলে বেরিয়ে আজ বহুদিন পরে শান্তি পেয়েছি। অনেক দিন পর বাইকে বসে বাতাসে আমার চুল উঠছে, মনে হচ্ছে বেঁচে উঠেছি আবার। তোমার চুলে এখন রাত্রির গন্ধ, আমি চাই সেই গন্ধে আমাদের রাত ভরে উঠুক। তুমি এত নির্ভীকভাবে এসব বলো কেমন করে? কারণ আমি ভয় পাই না, আর আমি যে তোমাকে চেয়েছি সেটা লুকিয়ে রেখেও লাভ নেই। একটা ছোট্ট রিসর্ট টাইপ ঘর, চারপাশে গাছ, পাখির ডাক আর নির্জনতা। ঈশিতা বলে, তুমি আগে থেকেই বুকিং করে রেখেছিলে? তুমি যদি হ্যাঁ বলো, আমি সারা জীবন বুকিং করে বসে থাকতে পারি। তোমার এই কথাগুলো ভীষণ নরম, অথচ আমার ভিতরটাকে শেষ করে দেয়। অভিরূপ ধীরে কাছে এসে ঈশিতার মুখের দিকে তাকায়। আমি জানি ধ্বংসস্তূপের মধ্যে কিছু ফুল ফোটে, আমি শুধু সেই ফুলের কাছে বসে থাকতে চাই, ছুঁতে চাই, যদি অনুমতি দাও। আমি আজও অনেক রাতে কেঁদে উঠি, রাহুলের জন্য না, নিজের জন্য। যে নিজেকে রাখতে পারেনি, বুঝতে পারেনি। তুমি নিজেকে হারাওনি ইস্যু, তোমাকে তারা ঠেলে দিয়েছে, আর আমি শুধু তোমাকে ফেরত পেতে চাই, নিজের মতো করে না, তোমার মতো করে। তুমি জানো, মাঝে মধ্যেই ভয় পাই, তুমিও যদি একদিন চলে যাও, আচ্ছা আমাকে ব্যবহার করে যদি ফেলে দাও। এই বুকে একটাও ধুকপুক শব্দ যদি থামে, তার আগেই আমি নিজেকে হারাবো, তোমার নয়। তুমি আমার কামনা নাও, তুমি আমার কল্পনা, তুমি আমার নিজের শরীর।
ঘরের মধ্যে মৃদু আলো। ঈশিতা অভিরূপের দিকে এগিয়ে যায়, বলে, তুমি যদি টুনাইট আমাকে ছুতে চাও তাহলে ছুঁয়ো সেই জায়গায় যেখানে আমার কান্না জমে আছে, যেখানে আমি নিজের শরীরকে ঘৃণা করি। ভালোবাসবে তো? আমি এখনো বলি যে বীর্য আমার এই শরীর, সেই বীর্য আমার কাছে ঘৃণিত, সেই বীর্য আমার কাছে অভিশপ্ত। মাঝে মধ্যে মনে হয় এই শরীর ত্যাগ করতে পারলে বুঝি সবটা পাবো আমি। তোমার শরীর তো কবিতা, যেখানে প্রত্যেকটা শব্দ ছুঁয়ে পড়তে পারি। আমি তো পাঠক, তাহলে পড়ো। আজ আমি প্রস্তুত, নিজেকে আবার খুঁজে পেতে চাই তোমার মধ্যে। ঘরের তাপ বাড়ে, রাত গভীর হয়। ঈশিতার ফোনে তার মা ফোন করেছে। ফোনটা পড়ে রয়েছে বিছানার এক কোণে। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে আমি নিজেকে অপরাধী মনে করিনি, আর এই প্রথম কোনো নারীর কষ্টকে আমি কামনার চেয়েও বেশি শ্রদ্ধা করেছি। ঈশিতার ঠোঁট অভিরূপের ঠোঁট ছুঁয়ে যায়। ঈশিতা বলে, আমি আর ভয় পাই না, তবে এসো, আজ আমরা পাপ করব। যদি পাপের মনে হয় তবে পাপ, আর যদি নিজের ভালোবাসাকে স্বীকার করো তাহলে তাই। সেই দিনও অনেক রাতে বাড়ি ফেরে ঈশিতা। রিয়া বুদ্ধি করে সেদিন আর অরুণের সঙ্গে যায়নি। রাত্রে যখন দরজা জানলা বন্ধ, তখন ঈশিতা ফোন করেছিল রিয়াকেই। রিয়া বাইরে এসে অভিরূপকে দেখে বলেছিল, বাহ, আমার দিদির হাতটা ধরেছেন, ছাড়বেন না কিন্তু, মনে থাকবে তো? অভিরূপ মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। রিয়াও ভীষণ খুশি হয়েছিল পরের দিন। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে সে তুলকালাম কাণ্ড। মা নাকি সবটা জেনে গিয়েছে। বলেছে, কার সাথে ফিরেছিলি অত রাতে? আচ্ছা, আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি গিয়েছিলাম একজনের সঙ্গে। তোমরা এমন করে বলো যেন আমি কারোর সাথে ঘুরতে যাওয়া মানে আমার জন্মটাই ভুল। তোর মুখে এখন ভাষা এসেছে, বল কার সঙ্গে ছিলি? হ্যাঁ, সেই ছেলের সঙ্গে তো? হ্যাঁ ছিলাম, এক রাতে এক বিছানায়। বলো কি করবে? তুই একেবারে চরিত্রহীন হয়ে গেছিস। তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? লজ্জা তো আমার হতো যদি নিজের সুখ চেয়ে তোমার ভয়ে পৌঁছে মরতাম। তুমি তো চেয়েছিলে আমি সব সয়ে যাই, মুখ বুঝে থাকি, কিন্তু আমি বেঁচে থাকতে চাই আমার মতো করে। চট করে চলে আসে রিয়া, বলে, দিদি, মা আসলে ভয় পায়। তুই যদি সব ছেড়ে চলে যাস মার তাহলে কি হবে? আর ভয় পাই লোকের কথার, বুঝলি? লোকের মুখের কথা শুনে যেই মা নিজের মেয়েকে মেয়ে না ভেবে অন্য কিছু ভাবে। আর যাই হোক, আমি সেই মায়ের মতো হব না। হঠাৎই স্ক্রিনে রাহুলের নামটা স্পষ্ট হয়ে ওঠে। ঈশিতার চোখটা ঝলসে ওঠে। হ্যাঁ, এক সময় যাকে নিয়ে স্বপ্ন করার কথা ভেবেছিলাম, আজ আবার সেই নাম। দিদি, রাহুল দা ফোন করছে কেন জানি না রে, তবে আজই সব পুরনো পাতা ছিঁড়ে ফেলতে চাই। বলো, কেন ফোন করেছো এতদিন পর? ইস্যু, আমি শুনেছি তুমি অন্য কারোর সঙ্গে। আমি জানি আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি ভুল করেছি। তুমি কি আবার ফিরে আসতে চাইছো? নতুন করে সব শুরু করতে চাইছো? হ্যাঁ, আসলে আমার চাকরি বদল হয়ে কলকাতায় পোস্টিং হয়েছে। আমি চাই তুমি আমার স্ত্রীর অধিকারটা ফিরে পাও। স্ত্রীর অধিকার আমি তো কখনো পাইনি রাহুল। তুমি একবার এসে দাঁড়াওনি আমার পাশে। আমার মায়ের অপমান, আমার নিঃসঙ্গতা সবটা আমি একা সহ্য করেছি। পারতে না আমাকে সেদিন টেনে হিঁচড়ে তোমার সঙ্গে নিয়ে যেতে? আমি জানি আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে। কিন্তু এখন তুমি আমার হৃদয়ে নেই। এখন আমার পাশে আরেকজন পুরুষ দাঁড়িয়েছে। সে আমাকে শরীর দিয়ে নয়, সাহস দিয়ে ভালোবাসে। তুমি তাহলে ফিরবে না? না, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসে থাকো তবে আমাকে মুক্তি দাও। দেখো, তোমার ভালোবাসা শুধু কাগজেই থাকবে, স্মৃতিতে নয়। এই কথা বলে ফোনটা কেটে দেয় ঈশিতা। মাকে বলে, আমি আজও পালাবো, দেখে তুমি কি করতে পারো। সেই দিন রাতেও অভিরূপের সঙ্গে একাকী অভিসারে আসে ঈশিতা। অভিরূপ বলে, তোমার চোখ লাল, সব ঠিক তো? হ্যাঁ, আজ সবকিছু শেষ করলাম। পিছনের সব দরজা বন্ধ করেছি, তাহলে তোমার সামনের দরজায় আমি দাঁড়িয়ে আছি হাত বাড়িয়ে। তুমি কি ঠিক করছো? তুমি জানো আমার সঙ্গে শুধু আমার শরীর নয়, আমার ছায়া, দাগ, ভুল, ক্ষত সব থাকবে। আমি তো শুধু তোমার আলো নয়, অন্ধকারটাও চাই ঈশিতা। আমি চাই সেই ঈশিতাকে যে তার কান্নার জল দিয়ে নিজেকে গড়ে তুলেছে। তবে চলো নতুন একটা ঘর করি, যে ঘরে মায়ের বকুনি থাকবে না, রাহুলের প্রতীক্ষা থাকবে না, থাকবো শুধু আমরা দুজন। দুটো শরীর, দুটো মন, দুটো ইতিহাস, আর একটা পৃথিবী হবে তার। তুমি হাত ধরেছ, এর মানে তুমি পেছনের দরজা পুড়িয়ে ফেলেছ।
এটা শুধু হাত ধরা নয়। হ্যাঁ বলো, এই প্রথম ঘরের প্রতিটা জিনিসে আমার নাম লেখা থাকবে। এখানে কেউ আমাকে বাঁধবে না, শাসন করবে না। অভিরূপ পিছন দিক থেকে জড়িয়ে ধরে এসে তার কপালে একটা চুমু খায়। আচ্ছা, এত স্বপ্ন, আমাকে এত গভীরভাবে না চিনেই তাহলে বলো বাকিটুকু তোমার জীবনে যা আছে। আমি এখানে একাই থাকি, আমার সংসার আছে মেদিনীপুরে। মানে তুমি বিবাহিত? জানতাম এটাই বলবে। না, মায়ের সাথে সংসার। বাড়িতে মা আর আমার বুড়ো পিসি একসঙ্গে থাকে। পিসির বিয়ে হয়ে যাবার পরই শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। বাবা সহ্য করতে পারেনি, তাই মায়ের কাছে এনে রেখেছিল। এরপরে বাবা চলে গেল, মাকে দেখাশোনার লোক নেই, তাই পিসি রয়ে গেল। সত্যি বলছো? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না, আসলে ভয় পাই। সংসার শব্দটাতেই মাঝে মাঝে কেমন যেন ভয় হয়ে আসে। পালাবে তো? পালাবো, কিন্তু কোথায় যাব? মন্দিরে, সোজা সেখানে বিয়ে করব। তারপর তারপর তুমি আমায় কোথায় রাখবে? কেন, আমার কাছে? এই ফ্ল্যাটে? এখানে? না, এখানে আমি থাকবো না। এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দেবে না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু তোমার পরিবার সংসার। তুমি এত কিছুর পরেও বলছো হ্যাঁ আমার পরিবার সংসার? হ্যাঁ ঈশিতা, কারণ বৃদ্ধ বয়সে বাবা মার তোমরাই আস্থা। তোমার বোন যেমন থাকে তুমিও থাকবে। তুমি না থাকলে ওদের চলবে কি করে? ঈশিতা একবার তাকায় অভিরূপের চোখের দিকে। ওর সবটা পড়ে ফেলে ঈশিতা। শুধু বলে, সত্যি তুমি তুমি যে কি, এতদিনে বোধহয় একটা সঠিক মানুষ আমি জীবনে পেয়েছি। গভীর রাতে রিয়া সাহায্য করে ঈশিতাকে ঘর ছেড়ে পালাতে। না, আজ আর মা টের পায়নি। ঘুমের ডোজ খাইয়ে দিয়েছিল অরুণী। বলেছিল, দিদি আপনি চিন্তা করবেন না, খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছি এমন ডোজ যেটা সকাল ছাড়া ভাঙবেই না ঘুম। কিন্তু তোমরা সামলাবে কি করে? সে ঠিক সামলে নেব, একদম চিন্তা করবেন না। আপনি যেখানে ভালো থাকেন সেখানেই যান। আমি ভুল করছি না তো অরুণ? না, কিচ্ছু ভুল করছেন না। এবার আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবার আপনার পায়ের তলার মাটি শক্ত করুন দিদি। দিদি, তোকে একটা কথা বলার আছে। ঘর থেকে বেরোনোর আগে রিয়া বলে, তুই হয়তো জানিস না, এই বাড়ির সম্পত্তি জমি জমা সবকিছু বাবা উইল করেছে আমার নামে। মানে ওদের মৃত্যুর পরে স্থাবর অস্থাবর টাকা পয়সা সবকিছু আমি পাবো, তুই তুই কিছুই পাবি না। আমি তো চাইনি কখনো, আমি কখনো চাইনি আমাকে কেউ কিছু দিক। আর আমি ওইটা নিয়ে থাকতেও পারবো না রে। আমি জানি ওই জমি টাকার মালিক কখনোই আমি না। টাকা, প্রাপ্যতা, এই সব কিছুর চেয়ে আমি চেয়েছিলাম একটু স্নেহ ভালোবাসা আর একটু সময়। জানিস, একটা মানুষ যখন সংসার করে, নিজের স্বপ্ন ভেঙে অন্যের স্বপ্ন বনে, তখন সে শুধু সংসার করে না রে, সে নিজেকে মাতৃভূমি বানায় যাতে অন্যেরা ছায়া পায়। আমি না হয় সেই মরুভূমি হয়েছিলাম, অথচ মরুর মাঝে এক ফোঁটা জলের জন্যও কেউ ফিরে তাকায়নি। দিদি, বাবা মা কখনোই বুঝতে পারলো না তোর মনের ভেতরটা। ওরা বুঝে ফেলেছিল কিন্তু মানতে পারেনি। আমি যেন তোর তুলনায় অন্যরকম ছিলাম, অনভিপ্রেত, তাই ভালোবাসা দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাকে। শান্ত কণ্ঠে হেসে হেসে বলে ঈশিতা, আমি মৃত্যুর আগেই মরেছি রে বোন। কারণ মা যখন আমার বোনের সঙ্গে নিজেকে তুলনা করেছে, তখন প্রত্যেকদিন একটু একটু করে আমি পুড়েছি। শুধু একটা সময় চেয়েছিলাম, ভালো সময়, যে সময়টা অন্তত মরার আগে মনে রাখবো। আর এখন দিদি, এখন বেঁচে আছি কারণ এক পুরুষ যে আমার দেহ চায় না, আমাকে ছায়া করতে চায়। সেই ছায়ায় আমি বসবাস করি। সম্পত্তি আমার দরকার নেই রে, আমার দরকার শুধু সময়, যেখানে আমি একটু নিজে নিজে হয়ে উঠতে পারি। তুই আমায় ক্ষমা করে দিতে পারবি দিদি? তুই তো দোষ করিসনি, শুধু আমাকে দেখার সময়টা হয়নি, এই যা। কিন্তু দেরিতে হলে তুই হয়তো চোখে দেখতে পারতি, এটাই বড় প্রাপ্তি। ঈশিতা নিঃশব্দে মায়ের ঘরে ঢোকে। ঘুমের ওষুধ খেয়ে বাবা মা দুইজনেই অঘরে ঘুমোচ্ছেন। ঈশিতা শুধু বলল, এই মানুষটার মুখে আমি সারা জীবন শুধু তিরস্কারই শুনলাম। শুধু মনে হয় বাবা মা বলে আমার কাছে কিছুই ছিল না। বাবা মা বলে যেটা ছিল, সেটা শুধু একটা প্রেত সমবস্তু।
কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।